ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে ইনকিলাব মঞ্চ। তাদের যে বিক্ষোভ মিছিলটি শাহবাগ অভিমুখে যাচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। শাহবাগ এলাকা তারা অতিক্রম করছে, তারা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছে। অর্থাৎ আজকে প্রায় 20 দিন অতিক্রম করে 22 দিনের পথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পরেও, তার মৃত্যুবরণের পরে যে প্রায় 20 দিন অতিক্রম করছে, তারপরে আসলে এখন পর্যন্ত যে বিচার কাজ সেটির কোনো অগ্রগতি না হওয়ার কারণে ইনকিলাব মঞ্চ তারা নতুন কর্মসূচি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকায় প্রবেশ করছে ইনকিলাব মঞ্চ, যেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের উপস্থিত আছেন এবং এখানে যারা ইনকিলাব মঞ্চের সদস্যরা রয়েছেন তারা উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা আসলে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। দর্শক দেখতেই পাচ্ছেন ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এসে এখানে উপস্থিত হয়েছেন। তারা ঠিক শাহবাগ মোড়েই অবস্থান নিয়েছেন। স্লোগানে একেবারেই পুরো এলাকা হাদি হাদি স্লোগানে মুখরিত, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা, পাশাপাশি এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এই যে বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিল তারা শাহবাগ মোড়ে আসলে বসে পড়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র সংসদ হল সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সহ এখানে অনলাইনে যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা উপস্থিত আছেন। তারা হাদি স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ করার উপকার শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শিরোনামে তাদের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি নিয়ে তারা শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন। একেবারে শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি। লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, হাদি তোমায় দেখা যায়। লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়। ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায়। ইনকিলাবের বাংলাদেশ হাদি তোমায় দেখা যায়। দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন এবং তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা শাহবাগ মোড়ে অর্থাৎ পিজি হাসপাতালের সামনে যে স্থানটি রয়েছে পুলিশ বক্স, শাহবাগ ক্রসিং পুলিশ বক্স, সেই পুলিশ বক্সের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা আসলে বসে পড়ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ এখানে রাষ্ট্র জিএস সালাউদ্দিন আম্মার সহ অন্যান্যরা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে তাদের বিক্ষোভ মিছিলের ব্যানারটি, সেই ব্যানারটি নিয়ে তারা অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে। দর্শক দেখতে পাচ্ছেন তারা অবস্থান নিয়েছেন শাহবাগ এলাকায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি ঢাকা 8 আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল। তাকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে ফিরে আসার সময় এক শুক্রবারই তাকে গুলি করা হয় এবং সন্ত্রাসীরা তাকে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় সেটি আমরা দেখতে পেয়েছি। তারপরে নানান জল্পনা কল্পনার পরে বেশ 11 জন গ্রেপ্তার হয়েছে। তবে মূল যে অপরাধী ফয়সাল বিন মাসুদ তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে তার যে অবস্থান সেই অবস্থান নিয়েও বিভিন্ন ধরনের আসলে জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন তিনি ভারতে আছেন, কেউ বলছেন তিনি দেশে আছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। শুক্রবার দিন সাধারণত মানুষ 7টা 8টা দিন বন্ধ পায়। এই দিনটা তারা পরিবারের সাথে কাটায়। তারা ওই দিন জুমার নামাজ পড়ে বাসায় যায়, 7টা শেষে বাসায় ভালো মন্দ রান্না হয়, সবাই খাওয়া একসাথে। তো আমাদের এখানে যারা আছে মানুষ সবাই তো তার পরিবারের সদস্যকে হারিয়েছে। ওসমান হাদি তো আপনাদের পরিবারের সন্তান, সে আপনাদের এই পাশে শুয়ে আছে, যার কারণে আজকে জুমার নামাজ পড়ে
আপনারা এখানে এসে বসে আছেন। এখন পর্যন্ত আজকে তাকে গুলি করবার 21তম দিন এবং তার শাহাদাতের 15তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোন সংবাদ শুনতে পাই নাই যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোন সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদেরকে এইটুকু জানাইতে সক্ষম হয় না যে আসলে ঘুমটা কম আছে এবং এর পিছনে কারা কারা রয়েছে। মানে যে খুনির কথা বলা হয়েছে এই খুনি তো 12টা খুনি। ওরা যদি কালকে আপনি টাকা দেন আর একজন খুন করার জন্য, সে আরেকজন খুন করে আসবে আপনি কাছ থেকে টাকা নিয়ে। যার কারণে শুধুমাত্র এই খুনি কোথায় আছে, এই খুনির ধরা যাইতেছে না, এইগুলো ভিন্ন কথা, এগুলো আমাদের বিশ্বাস করবার কোন সুযোগ নাই। কারণ শুধুমাত্র এই খুনিকে ঠিক করা হয়েছে ওসমান হাদিকে খুন করার জন্য, এর বাইরে খুনির সাথে ওসমান হাদি। এখন যারা এই খুনটা করাইছে তারা কারা? আমরা তো জানতে চাই যারা এই খুনটা করাইছে তারা কারা। মানে ওসমান হাদির সাথে কার শত্রুতা ছিল? আমার জানা মতো ওসমান হাদির জীবনে মানে ওসমান হাদির কোনো ঋণ ছিল না, এটা আমি জানি, এবং তার পরিবারে জানে ওসমান হাদি কারো কাছে ঋণ নেই, মানে তার কাছে কেউ 1 টাকাও পাবে না, কিন্তু সে বিভিন্ন লোকের কাছে টাকা পায় এবং সেটাও তার নিকটত্বে এটা দীর্ঘমেয়াদী তাদেরকে বিভিন্ন কাজের জন্য দেওয়া হয়েছে। তো এখন ওসমান হাদিকে কেন খুন করা হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের যে আন্দোলনটা আমরা শুরু করছি, এটা অনেকের জন্য ব্যর্থতার কারণ হয়েছে। অনেকেই মনে করছে যে ওসমান হাদিরা যদি এখন হত্যা করা না যায় তাহলে পরবর্তীতে তারা কোনোভাবে ক্ষমতা আসতে পারবে না। অনেকের কাছে মনে হয়েছে যে ওসমান হাদি যদি কোনোভাবে সংসদে যায় একটু ধরে ওই আওয়াজ নাকি পায় না। ওসমান হাদিকে খুন করা হয়েছে এই জন্য যে বাংলাদেশের যে ভারতীয় সংস্কৃতি, বাংলাদেশের মাথা চারা দিয়ে হচ্ছে ওসমান হাদি যদি বেঁচে থাকে এই সংস্কৃতির নাম নিশানাও থাকবে না। তারা এটা উপলব্ধি করতে পারছে এবং তারা আরো একটা জিনিস উপলব্ধি করছে যে বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের দাবিদারি করে, দিল্লির দাবিদারি করে এবং ক্ষমতায় আসতে চায়, ওসমান হাদি থাকলে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং সংসদকে চুরিও করতে পারবে না। এই সকল কিছু এক সুতায় গেঁথে এরপরে হচ্ছে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা এখানে কেউ কথা বলবো না ভাই, আমরা এখানে কেউ কোনো ধরনের কথা বলবো না, আমরা আশেপাশে কেউ কোনো কথা বলবো না। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলতে হয় বাইরে গিয়ে বলবেন, এখানে কেউ কথা বলবেন। দেখেন এরা সবাই চুপ করে আছে। আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন তাকে গুলি করবার, এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত 21 জনকেও সরকার গ্রেফতার করতে সক্ষম হয় নাই। তারা 11 জন গ্রেফতার করেছে, বাপ মা বোন ভাই, মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এইটা একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু যেখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খাইয়া, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন, এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বসে আছে। আর আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউকে বলছি, কাউকে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করবো, এই আন্দোলনের জন্য আমরা কারো প্রস্তুতি হওয়ার জন্য আমরা কারো বলতেছি না।
মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এখানে এসে দেখে দেখতে হবে। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চেয়েছে? 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে না? তো আমরা তাদেরকে সময় দিয়েছিলাম কতদিন? 30 কার্যদিবস বাইরে দিয়েছিলাম না? আজকে সেই 30 কার্যদিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। সরকারকে বাইরে দিল, সরকারকে বাইরে দিল না, এই দিকে আমাদের আর ভূক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি, এই খুনের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। এই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায়। অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতা বসে রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো, কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য, তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই না। যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিট দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে, সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না। তাহলে এই সরকার দিয়ে আমরা কি করবো? এই সরকার তো গণজঙ্গলকে ঘাস কাটবে, এর বাইরে এই সরকার আর কিছু করবে না। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয় যে এই সরকারটা আপনাদের সরকার, এই সরকারের টিকিয়ে রাখা দায়িত্ব আমাদের। অনেক সন্তান, অনেক আলাপ। এরা ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিন কি সচিবালয় গেছে? কোনোদিন কোন উপদেষ্টার কাছে ধর্ণা গেছে? তাইলে এই সরকার যদি আমাদেরই হয়, এই তার একজন বড় স্তখন্ডার তো ওসমান হাদি, যে এই সরকারকে ক্ষমতায় বসেছে, তাই না? তাইলে ওসমান হাদির মতো একজন মানুষ, যিনি পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠছেন, যিনি জুলাই জজবার প্রাণ বা জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনকে বিশ্বাস করতে চাচ্ছেন দেবেন, সেটা হচ্ছে ওসমান হাদি। সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসে, বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা দেখতেছে ঘটনারা নিয়ে। আপনারা কি এটার হাসি তামাশায় পরিণত হতে দিবেন? আমাদের কথা খুব স্রেফ এক কথা, সেটা হচ্ছে সরকার 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে। 7 তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। এরপরে আপনারা বলবেন নির্বাচন শুরু হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে তারা এটার বিচার করবে, ম্যান ট্যান এইসব আলাদা আমরা শিখতে চাই না। আমাদের কথা খুব স্পষ্ট, আগামী 7 তারিখের মধ্যে শুধুমাত্র খুন যারা করছে তারা নয়, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেকের আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নেই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল কি আপনাদের কাছে জানতে চাই? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালাই যাওয়ার পরে ক্ষমতায় ছিল কি? কেউ ছিল? আমরা জনগণ পাহারা দিচ্ছি না। আপনি 30 কার্যদিবস পরে ক্ষমতা ছাই যাবেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত সরকার পাহারা দিব। এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব, আপনার ক্ষমতা থাকবার দরকার নেই। ক্ষমতায় থাইকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেওয়া লাগে, তাইলে সেই ক্ষমতায় আপনার থাকবার দরকার নেই। আমরা এইখানে যারা জনগণ আছি, কেউ আমরা, আপনারা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন? আমরা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছি? ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে কেউ ক্ষমতায় বসাতে পারবে না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, নির্বাচনটা 12 ফেব্রুয়ারি হবে এবং হইতে হবে নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হইলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে, কারা এই সরকারকে দুর্বল করছে, কারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের যে একটা সরকার হওয়া প্রয়োজন
সেইটা উপলব্ধি করতে পারতেছে না। এইটা আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে পারবেন না। ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা শুরু করব সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন। কারে আপনি ভোট দিতে পারবেন, কারে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ওসমান হাদি যে আদর্শের রাজনীতি শুরু করে দিয়ে গেছিল, ওই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না। যেমন এই মুহূর্তে যদি আমরা ঢাকা 8-এ একটা কলা গাছে দাঁড় করাই, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের হারাই আসাটা কিন্তু অসম্ভব ব্যাপার, এরকমই একটা ব্যাপার। কিন্তু এরপরে যে আমরা এই নির্বাচনে দাঁড়াইছি, ওসমান হাদি কি বলছে যে আমি শুধু 5 বছরের জন্য ঢাকা 8-এ ইলেকশন করবার জন্য আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করবার জন্য আসছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেবো, যাতে তারা ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য পালন করা না হয়। তো আমাদের দায়িত্ব, ইনকিলাব মঞ্চের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেওয়া। তাদেরকে শুধু ক্ষমতায় না, ক্ষমতায় গিয়েও জনগণের কাছে থেকে ধর্ণা দিতে হয়। আমরা সেই আন্দোলন নামবো ওসমান হাদির বিচার নিশ্চিত হওয়ার পর। পারবো না ভাই আমরা? আমাদের যেটা কথা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু না হয় এবং সম্পন্ন না হয়, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়া যাবে, রাজপথ ছাড়া যাবে না। যেমন আজকে থেকে আমরা যে কার্যক্রম শুরু করছি, আপনাদের জানবার অধিকার আছে, আপনার রাজপথ এসে বসে থাকেন, আমরা পরিকল্পনা গ্রহণ করি, সেটা জানার একমাত্র লক্ষ্য আপনারাই। কোন রাজনৈতিক দল, মত, আইন শৃঙ্খলা বাহিনী এদের জানবার তো দরকার নেই। আমরা যে কাজটা করতেছি, আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে তাদেরকে জানানো হয় না, মানে ওসমান হাদির হত্যা হয়েছে, আমি তারিখে ইনভাইটেশন লেটার দিয়ে আসলে এরপরে সে আসবে। তো এখন আমাদের কথা হচ্ছে আমি ইনভাইটেশন লেটারও দিব, ইনভাইটেশন লেটার চাইছে, ইনভাইটেশন লেটার আমি দেবো। ইনভাইটেশন লেটার দেওয়ার পরে কারা কারা আমাদের সহযোগিতা করতেছে, এই শাহবাগে দাঁড়াইয়া এই মাইটি আমরা বলে দিব যে কারা চায় ওসমান হাদির হত্যার বিচার হোক আর কারা চায় না ওসমান হাদির হত্যার বিচার হোক। আজকে এবং আগামীকালকে আমরা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে যাব, একদম বাংলাদেশপন্থী, মানে যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে আমরা যাবো না, একদম সোজা সত্য কথা। বাংলাদেশপন্থী যত রাজনৈতিক দল রয়েছে, যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা প্রত্যেকের কাছে যাব এই হত্যাকাণ্ডের বিচারের জন্য। তাদের কাছে আমরা সহযোগিতা চাইব, সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। আমরা কি রাজপথ ছেড়ে যাবো? এই রাজপথে এতদিন তারা এসে বসেছিল, যেহেতু তাদের ছাড়াই ওসমান হাদির ভাইয়েরা, ওসমান হাদিকে যারা ভালোবাসে, তারা এই রাজপথে এসে দাঁড়িয়েছিল। আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি কেউ সাহায্য নাও করে, আমরা শুধুমাত্র এইখানে এই যে কয়জন লোক রয়েছে, সেই কয়জন লোক নিয়ে আমরা ওসমান হাদির হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ ওসমান হাদি সবসময় একটা কথা বলতো যে অনেক লোকের থেকে অল্প কয়েকজন লোক যোগ্যতা সম্পন্ন আন্দোলন করতেছে, এটার ইফেক্ট বেশি। সুতরাং আমাদের অনেক লোক দরকার নেই, আমাদের পুরো শাহবাগ ঘুরে যাবে। আমরা যদি এইখানে আসার পর্যন্ত বসি, শাহবাগ ঘুরে যাবে, এটা আমরা জানি। এরপরেও আমাদের কথা বলতে সেটা হচ্ছে আমাদের অসংখ্য লোকের দরকার নেই, আমাদের এমন লোকেরই দরকার যারা যোগ্যতা সম্পন্ন এবং ওসমান হাদির এই হত্যার বিচারের জন্য বিভিন্ন জায়গায় ইনপুট দেওয়ার জন্য দরকার হয়, তারা সংখ্যালঘু কথা বলবে, ইনপুট দেবে। আমাদের তেমন লোকই দরকার। রাজপথে যেভাবে আপনারা ওখানে লড়াই করতেছেন, পাশাপাশি আপনাদের প্রত্যেকেই একজনকে স্বতন্ত্র মিডিয়া গড়ে তুলতে হবে। মিডিয়া যদি কোনো কারণে রাজনৈতিক দলের প্রভাবে সংবাদ প্রচার নাও করতে পারে, আপনারা পারবেন না সংবাদ প্রচার করতে। আমরা ইনশাআল্লাহ ওসমান হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত পুরো মিডিয়া আমাদের দখলে থাকবে না ভাই, ইনশাআল্লাহ। এখানে অনেক কথা বলবার জন্য আসি না, কথা তো আমাদের একটাই, ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। এর বাইরে তো আমাদের কোনো কথা নেই। আপনাদের কোনো কথা আছে? আমাদের কথা খুব সুস্পষ্ট। 7ই জানুয়ারির মধ্যে খুনি না, শুধু খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেককে আইডেন্টিফাই করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। খুন যে করছে এটা তো আপনিও জানেন, আমিও জানি, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরের দায়িত্ব ছিল। আমাদের ভাইরা যারা ছিল তাদের সাথে এর আগেও 2বার তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের কথা হয়েছে, তারা ভয়ে পেছনে, তারা ওইদিন যাওয়ার পর কথাও শুনছে, সবকিছু ক্লিয়ার। এখানে ফয়সাল করিম, মাসুদ কিন্তু সেগুলো তো কোনো সন্দেহ নেই। আমরা তো চাই ফয়সাল করিম, মাসুদের উপরে তারা আছে এটা জানবার জন্য। ফয়সাল করিমের নিচে কারা আছে এটা জানবার তো আমাদের কোনো দরকার নাই। আপনারা যদি 7 তারিখে শুধু ফয়সাল করিম, মাসুদ থেকে চার্জশিট দেন, সেই চার্জশিট তো চাই আজকেও দিতে পারেন। আমরা তো আপনাদেরকে 7 তারিখ পর্যন্ত সময় দিতে শুধু এই কারণে
যে ফয়সাল করিম মাসুদের উপরে দাঁড়া রয়েছে, সেই রাঘব বোয়ালকার আমরা জানতে চাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যতক্ষণ পর্যন্ত, আমরা তো বলেছি যে আপনারা দেখেন না এখানে পিস্তল সহ ধরা পড়ে লোকজন, থানায় নিয়ে যাওয়া হয়, বলে সেনা পিস্তলের উপরে তারা ছেড়ে দেয়। আমরা আপনাদেরকে বলি, আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যায়, আমরা যদি না থাকি, আমরা থাইকেই লড়াইটা করতে চাই। এই জমিনে থাইকেই লড়াই আমরা চালাই যাবো ইনশাআল্লাহ। তো যদি আল্লাহ কোনো কারণে নিয়ে যায়, আপনাদেরকে একটা বিনীত অনুরোধ জানিয়ে রাখি, এই লড়াই থামানো যাবে না। ওসমান হাদিকে তারা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন আন্দোলনের অগ্রসেনানী এবং জুলাই প্রাণ, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে মোস্ট পাওয়ারফুল হয়ে যাচ্ছেন। এই তিনটা বিষয়কে খেয়াল রেখে তাকে হত্যা করা হয়েছে। আপনাদের একটা অনুরোধ জানাই, সেটা হচ্ছে ওসমান হাদি এতদিন ছিল বাংলাদেশের ন্যাশনাল লিডার, এখন কিন্তু ওসমান হাদি বিশ্ব নেতায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে আগামী আপনার 7 তারিখে অন্তত বিশ্বের 100 দেশে বাংলাদেশের হাই কমিশন এবং কনসুলেটের সামনে ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমাদের ভাইয়েরা দাঁড়াবে। পুরো বিশ্বে ওসমান হাদিকে রেভলিউশনারি লিডার হিসেবে তাকে দেখানো হচ্ছে। সুতরাং যে ওসমান হাদি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে বিপ্লবীদের আইকন হয়ে গেছে, তাকে যদি আপনি মিডিয়ায় নাও প্রচার করেন, আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই। ওসমান হাদিকে আমরাই বাঁচিয়ে রাখবো, ওসমান হাদির এই ইনসাফের লড়াই আমরাই চালিয়ে যাব। যদি কখনো আপনাদের কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে ইনকিলাব মঞ্চের উপরে প্রচন্ড প্রেশার আসতেছে, আমরা এটা কাজ করতে পারতেছি না, অন্তত সেইটা আপনাদেরকে ভিডিও বার্তায় জানাবো যে আমরা কাজ করতে পারতেছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না, অমুক আমাদেরকে বাধা দিতেছে। একদম স্পষ্ট করে বলবো, ওসমান হাদি কোনোদিন লুকোচুরি পছন্দ করছে? সে সরাসরি এসে বলছেন অমুকে চাঁদাবাজি করে, অমুকে টেন্ডারবাজি করে, অমুকে ভারতের আধিপত্যবাদের গোসল বলছে না সরাসরি? তো আমাদের কথা খুব সুস্পষ্ট, আমরা কাউকে আড়াল করে লুকোচুরি করে কোনো কথা বলবো না, আমাদের কথা হবে খুব সুস্পষ্ট। পারবো না ভাই? আমরা ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করে না করে আমরা যাবো? কখনোই যাবো? আমাদের এই লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইয়ের জন্য, পারবে না ভাইয়েরা? আপনার এখানে অনেকেই না খাওয়া আছেন, আমি অনেক বলতে সবাই না খাওয়া, কেউ জুমার নামাজের পরে খান নাই, মুসলিম ওখানে চলে আসছেন। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেয় আমরা খাবো, না ব্যবস্থা করলে আমরা খাবো না, কথা বলতে পারবো না ভাই? আমরা স্লোগান কি এখন আমরা দিব? স্লোগান কি হবে?